ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের গল্প সবার আগে শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি সায়ন্তন রয়েছি আপনাদের সাথে। আজ আপনারা শুনবেন লেখক রূপম সাধুখার কলম থেকে একটি ভয়ের গল্প, গোবিন্দপুরের জঙ্গলে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, লেখক রূপম সাধুখার লেখা গোবিন্দপুরের জঙ্গলে। এই কোথাও একটা ঘুরতে গেলে কেমন হয়? হ্যাঁ, গ্রীষ্মের পড়ন্ত বিকেলে আমরা ৩-৪ জন বসে দিঘির পাড়ে। দূর থেকে মৃদু মন্দ ঠান্ডা বাতাস বইছে। সুবীর কথাটা বললেও আমরা কেউ তেমন পাত্তা দিইনি, কারণ আমরা তখন মোবাইল হাতে নিজের মতো কিছু একটা করে যাচ্ছি। আমাদের কথার উত্তর না পেয়ে সুবীর আবার বলল, এই কিরে, আমি কিছু একটা বলেছি, সেটা কানে গেছে নাকি শাবল ঢুকিয়ে বলতে হবে আবার? তমালকে তমাল বলে ডাকলেও ও আমাদের চেয়ে সিনিয়র। বিয়ের কথাবার্তা চলছে। বিয়েও হচ্ছে প্রিয়জনের সাথে, তাই সে প্রায় সবসময় খোশ মেজাজে থাকে। সে বলে, কি সুরাপান করব নাকি মাংস ভক্ষণ? তুই প্রেম কর ভাই। আচ্ছা, বাকিদের বলছি, শোনা, কোথাও থেকে একটা ঘুরে আসি। এই গরমে আর ভাল লাগছে না। এখন ঘুরতে হঠাৎ? সেই শেষ ঘুরতে গিয়েছিলাম উচ্চ মাধ্যমিকের পর। সে ঘরে সামনের সপ্তাহে ফেরা। তার মধ্যে কোথাও থেকে একটু ঘুরে এলে। সুবীরের কথা শেষ হয় না, তার আগেই, তা এই ব্যবসা গরমে কোথায় যাবি? বাইরে বেরোলেই তো বডি ডিহাইড্রেট হয়ে যাবে। কোথায় যাবি সেটাই ঠিক করতে হবে। দীঘা, পুরী না দার্জিলিং? গরমে দার্জিলিং ভালো হবে, কিন্তু 1-2 দিনে হবে না। তাহলে কি দীঘা বা পুরী বলছিস সায়ন্তন? দীঘা পুরী নয়, আমরা গোয়া যাব। তমাল আমাদের উদ্দেশ্যে কথা বললেও বুঝতে পারলাম কথাটা আমাদের উদ্দেশ্যে নয়। ওই বর্ধমানের দিকে একটা জায়গা আছে, বুঝলি? বর্ধমান? আরে সে তো বিশাল গরম রে ভাই। গরম আছে বটে, তবে বিশাল লেভেলের না। আর যেই জায়গায় যাব ভাবছিলাম সেখানে খুব একটা গরম নেই। তাহলে ঠিক করেছিস কোথায় যাবি? করেছি। এই তমাল, তোর একটু সময় হবে? বল না, শুনছি তো। বহুদিন আগে, বুঝলি, ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম ওই উইকেন্ড ট্যুরসের গ্রুপে। সেখানে বলছে গরমে ঘুরতে যাওয়ার কয়েকটা জায়গা, আপাতত কাছাকাছি আর কম খরচের জায়গাটা। আরে জায়গাটার নাম তো বল। বেশি দূরে নয়, জানিস তো, একটা চন্দনপুর আর একটা গোবিন্দগঞ্জ। দুটোই এখান থেকে ওই ঘন্টা 4-5-এর রাস্তা। কিসে যাবি কিছু ঠিক করলি? তারপর কবে যাবি? জায়গাটা আদৌ ভালো তো সেটা খোঁজ নিয়েছিস? ওহ, আওয়াজ শুরু হয়েছে। এ ভাই, এখন থেকে তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি পোস্টটা সেভ করে রেখেছি, বাড়ি গিয়ে তোদের পাঠিয়ে দেবো। আর শুধু এই দুটো জায়গায় নয়, আরও কয়েকটা লোকেশন আছে। তারপর ঠিক করিস তোরা কোথায় যাবি। হ্যাঁ ঠিক আছে, আজ চল উঠি। তাহলে যেতে রাজি তো? আরে দাঁড়া, আগে জায়গা দুটো ভালো করে দেখে নি, তারপর তো যাওয়ার চিন্তা। আরে হ্যাঁ, সেই তো অবশ্যই। তারপর আবার বাড়ির পারমিশন লাগবে। সেটেল হলেও আমরা তো এখনও বাড়ির কথাও অমান্য করতে পারি না। তোমাদের তো আবার আরও একজনের লাগবে। সুবীরের কথায় আমরা সকলে হেসে উঠি, কেবল তমাল বাদে। সূর্যাস্তের রক্তিম আভা ছড়িয়ে যাচ্ছে গোটা পশ্চিম আকাশে। কোথাও বাড়িতে বা মন্দিরে সন্ধ্যের শাঁখ বেজে ওঠে, এটা বলতে আমাদের আড্ডার সমাপ্তি ঘোষণা করে নিজেদের বাহন নিয়ে ফেরার পথ ধরি। সারাটা সপ্তাহ হসপিটাল আর চেম্বারের শেষে শনিবার গ্রামে আসি, আবার সোমবার সকালে ফিরি। এই রবিবার বিকেলটা আমরা 4 জন বসে আড্ডা দিই আমাদের পুরনো আস্তানায়। শেখর বছরের বেশিরভাগই ব্যাঙ্গালোরে থাকে। এই কয়েকদিন আগে এসেছিল ওর কোনো এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে। সামনের সপ্তাহে ফিরে যাবে। তমালের বলতে গেলে নো টেনশন, ছাত্র পড়ায়। আমরা প্রত্যেকেই সেটেল। অবশ্য আজ থেকে 7-8 বছর আগে ভাবিনি আমাদের পরিশ্রমের এতটা ফল আমরা পাব। এই 7-5 ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলাম। একটু ফ্রেশ হয়ে
আবার একটা চেম্বারে যেতে হবে। এই গ্রামে এসে আমি 2টো চেম্বার করি, রবিবার সকাল আর সন্ধেতে। যেখান থেকে বেড়ে উঠেছি সেখানের কিছু মানুষকে কম খরচে চিকিৎসা প্রদান করব, এটা আমার ডাক্তারি পড়ার শুরুতে মনে হয়েছিল। সেই স্বপ্ন যে সত্যি হয়েছে সেটা আমার কাছে বড় আনন্দের। চেম্বার শেষ হতে হতে রাত 9:30 বেজে গেছে, আর লোকজন তেমন নেই। আমার সাথের অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার আর কেউ নেই, এবার চলুন, নয়তো আন্টি রাগ করবে। ছেলেটা বেশ ভালো, সাথে ড্রাইভারের কাজ করে দেয়, আমার চেম্বার থাকলে সাহায্য করে। রাতে খাওয়ার পর ফোনটা হাতে নিতেই বুঝলাম বাকিরা কনফারেন্স কলে আছে। গাড়িতে আসার সময় কল করেছিল তমাল, বলেছিল একটা কনফারেন্স কল হবে। সুবীর আমায় জিজ্ঞেস করলো, কিরে দেখলি জায়গা দুটো, কেমন লাগলো? গোবিন্দগঞ্জ শুনে মনে হয়েছিল ধ্যার ধ্যারে গোবিন্দপুর, কিন্তু ভাই জায়গাটা সেরা। কেন? এই যে বলছিলি গোয়া যাবি। আরে দাঁড়া না শেখর, পরে বলবি, আগে আলোচনাটা হোক। সেবার সেই স্কুল থেকে শান্তিনিকেতনে নিয়ে যাওয়ার সময় বাস থেমেছিল তো রাস্তায়। হ্যাঁ মনে আছে। হ্যাঁ ভালোই, তবে রাস্তাটা বড় শুনশান, আর জায়গাটাও। নেটওয়ার্ক পাবি তো? আরে ভাই ওরকমটাই তো খুঁজছিলাম। হ্যাঁ, এই যে 1-2 দিন কেউ বিরক্ত করার থাকবে না, ব্যাস। গরমটা কেমন থাকবে ওখানে? দেখ, আমি যেটুকু দেখলাম ওখানে কাছাকাছি একটা এই জঙ্গল মতো আছে, আর সাথে সামনে একটা দিঘি। গরম তেমন ফিল হবে বলে মনে হয় না। আর তাছাড়া আমার মনে হয় ওখানে এসি বা এয়ার কুলার থাকবে। ও হ্যাঁ, একটা কথা বুঝলি সুবীর, ওই বাংলোর কেয়ারটেকারের সাথে কথা বলতে হবে। হুট করে গেলে তো আর থাকতে দেবে না। যা দেখলাম ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে। তাহলে কি আগে গিয়ে ঠিক করে আসবি নাকি? ফোন নাম্বার তো নেই দেখলাম। হ্যাঁ রে, তোর অ্যাসিস্ট্যান্টকে কাজে লাগালে হয় না? অভিরূপ? না না, অতটা রাস্তা একা ছাড়া ঠিক হবে না। আমার মুখের ওপর না বলতে পারে না, কিন্তু কষ্টটা বুঝি রে। নেহা তোর বাড়ির কন্ডিশন ভালো না, নইলে ড্রাইভিংয়ের জন্য লোক রাখতাম। আরে ও একা কেন যাবে? আমি তো ভাবছিলাম যাব, কিন্তু একা অতটা পথ রাস্তা, তাই। কেন, তুই আর সুবীর জানা? আরে আমি কি করে যাব? হ্যাঁ আমি যেতে পারবো। কয়েকদিন আগে ছুটি নিয়েছিলাম, বাড়িতে মিস্ত্রি লেগেছিল। এবার ছুটি চাইলে একেবারে গালাগাল দেবে। কবে যাবি বল শেখর, আমি দেখছি বাচ্চাগুলো পড়ানোটা ম্যানেজ করতে পারি কিনা। তাহলে শেখর আর তমাল তোরা দুজন যাচ্ছিস, তোরা বরং হাইওয়ে ধরে যা, বুঝলি? এই তমাল, তোর বাইকে হবে তো শেখরের? হ্যাঁ, আর বরং পেট্রোলের টাকাটা দিয়ে দেবো। তোকে আর পেট্রোলের টাকা দিতে হবে না, যাওয়ার দিন বরং গাড়িটা নিয়ে যা, নয়তো আবার ভাড়া করতে হবে। আরে সেদিন তো আমার গাড়িতেই 4 জন যাব। আর বলছি, আমাদের সাথে অভিরূপকে নেওয়া যায়? আমার সাথে থাকতে থাকতে কোথাও ঘুরতে পায় না ছেলেটা। দেখ, কথা বলে যদি যেতে চায় আমাদের তো কোনো আপত্তি নেই, বরং লোক বাড়লে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বরং কালকে কথা বলে জানিয়ে দেব। এবার রাখি, বুঝলি, কাল আবার সকালে বেরোনো আছে। সকালে বেরোতে বেরোতে ভালোই দেরি হলো। প্রথমে ভেবেছিলাম বাড়ি থেকে অল্প কিছু খাবার দাবার নিয়ে যাব, পরে শেখর বলল, ভালো একটা ধাবা আছে রাস্তায়, ওখানেই খাবো। তাই আর বাড়ি থেকে কিছু নেওয়া হয় না। আমাদের এই মফস্বল থেকে গোবিন্দপুরের 2টো রাস্তা, একটা জিটি রোড হয়ে আর একটা হাইওয়ে ধরে। হাইওয়ে দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, এমনটাই বলেছিল শেখর, তাই আমরা হাইওয়ের পথে পাড়ি দিলাম। অভিরূপটাকে কত করে বললাম আমাদের সাথে আসতে, এলো না। ছুটিতে সে কোথায় একটা যাবে বলল। সকালে 6টার মধ্যে বেরোতে গিয়ে ঘুমটা কারোরই ভালো হয়নি। একমাত্র শেখর দেখলাম ফুল মুডে আছে, একদম এনার্জিতে ভরপুর। আমরা 3 জন গাড়ির ভেতর বসে ঝিমোচ্ছি। হাইওয়ে দিয়ে যাওয়ার সুবাদে গ্রাম্য পরিবেশ দেখার একটা সুযোগ হয়েছে। মাঠে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, কিছু গ্রাম্য চাষি তাদের উৎপন্ন সবজি নিয়ে চলেছে বাজারের উদ্দেশ্যে। আর যাই বলিস ভাই, এখানে অন্তত সস্তা সতেজ বাজারটা তো পাবো। আমার ওদিকে এসব প্রায় দেখা যায় না, সব প্যাকিং আর ওই ক্যানের খাবার দাবার। তবে আমি এইদিকে লাভবান, মাঝে মাঝেই বুধবারে হাটে অর্ধেক দামে সব পেয়ে যাই। এই তোর ইন্টারভিউয়ে কি হলো, গিয়েছিলি? হ্যাঁ, যা দেবে বলেছে ওর থেকে টিউশনি করে বেশি কামাবো। সে ভালো। শেখর, একটা চায়ের দোকান দেখে দাঁড়াবি তো, 1 কাপ চা খেতে হবে, বুঝলি? এই তো আমার বাড়ি থেকে চা খেয়ে বেরোলি আবার। বাইরের প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে গাড়িটা হাইওয়ে ছেড়ে
ছোট রাস্তায় এসে পড়েছে বুঝতেই পারিনি। একটা গর্তে গাড়িটা ঝাঁকিয়ে উঠতেই বুঝতে পারলাম ব্যাপারটা। সারা সপ্তাহ চার দেয়াল আর রুগীর থমথমে মুখ দেখে বিরক্ত হয়ে গিয়েছিলাম। আজ এই সবুজ বনাঞ্চলটা দেখে মনটা বেশ সুস্থ হলো। এই আর কতটা ভাই তমাল? এখন ড্রাইভারের আসনে তমাল। এতক্ষণ গাড়ি চালিয়ে সে ঘর ক্লান্ত। 3 ঘন্টা কম কথা নয়। তমাল তাই ওকে বিশ্রাম করার সুযোগ দিয়েছে। আর 1-1.5 ঘন্টার মতো। রাস্তা পরিষ্কার থাকলে আরও আগে পৌঁছে যাব। এবার একটা দোকান দেখে দাঁড়া। উফ বাবা, চা বিস্কুট হজম হয়ে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। আরে অপেক্ষা কর, সামনেই একটা ধাবা মতো আছে। ছোটর মধ্যে ধাবাটা বেশ ভালোই। সামনে কয়েকটা বেঞ্চ পাতা, মাথার ওপর খড়ের চাল আর প্লাস্টিকের ছাউনি। এলাকার চাষিরা ফিরতি পথে খাবার খেয়ে ফিরছে। দোকানের সামনে লুচি বা কচুরি জাতীয় কিছু একটা ভাজা হচ্ছে। সেটা 2টো করে খেয়ে আমরা ফের রওনা দিলাম গোবিন্দপুরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে যে এমন একটা কাণ্ড হবে সেটা জানলে কেউই যেতাম না। গোবিন্দপুর আস্তে আস্তে বেলা 11:30 বাজল। একই গ্রীষ্মের দিন, তার উপর ফাঁকা হাইওয়ে, গাড়ির ভেতর 4-5 জন ঘেমে ভিজে যেতাম যদি গাড়ির এসি টানা চালানো হতো। জায়গাটা ছবির থেকেও সুন্দর। এক অবিস্মরণীয় স্মৃতি নিয়ে যে ফিরব সে সন্দেহ নেই। শেখর তমালের পাশে বসে ঘুমোচ্ছে। সকাল থেকেই সে ড্রাইভ করেছে। এই শান্তন, শেখর তো ঘুমোচ্ছে। থাক, চল একটু বাদে এসে ডাকবো। খানিকক্ষণ চুপ থেকে বললাম, একটু সাবধানে, যেন জেগে না যায়। আমি বরং গাড়িটাকে পার্কিংয়ে রেখে কথা বলি, বুঝলি? তোরা ব্যাগগুলো নিয়ে আয়। হ্যাঁ যা, আমি আর সুবীর ব্যাগপত্র নিয়ে যাচ্ছি। আমরা 4 জন ব্যাচেলার ছেলে, থাকবো 2 দিন, তাই বেশি জিনিসপত্র হয়নি। খাবার বাংলো থেকেই দেওয়া হবে, আর সাথে ইন্ডাকশন ওভেন আর সসপ্যান নিয়ে রেখেছি। কিছু ম্যাগির প্যাকেট আছে, হঠাৎ খিদে পেলে এসবে পেট ভরানো যাবে। বাংলোটা সত্যি ভালো, যা বলছিল সবই আছে। সুন্দর ব্যবস্থাপনা। ডান দিকে একটা বড় জলাশয় মতো আছে, সেখানে কিছুজন বসে আছে। কেউ কেউ মাছ ধরছে। টিকিট কেটে মাছ ধরতে হয়, তারপর পাওয়া মাছের ওজন করে দাম দিতে হয় কর্তৃপক্ষকে। তারা সেই মাছ আমাদের রান্না করে খাওয়াবে। যেতেই আমাদের লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করা হলো। খানিক বাদে শেখরকে গাড়ি থেকে ডেকে আনলো সুবীর। এমন রান্না আমাদের ওইদিকে কোনো হোটেল রেস্টুরেন্ট করতে পারবে না। বেশ ভালো ছিল। এইরকম জায়গায় এত সুন্দরী বাসন্তী পোলাও আশা করিনি এত ভালো হবে। রাতে আবার মটন রেজালা ভাই। এদের রান্না ঠাকুরের হাতে করে জাদু আছে। চিকেনের প্রত্যেকটা পিস, আহা। জায়গাটা দেখ কি সুন্দর। ব্যাঙ্গালোরে শুধু গাড়ি আর গাড়ি। উইকেন্ডে কোথাও গেলে মনে হয় ওই গাড়ি এসে চাপা দিয়ে দিল। আর হর্ন, বাপ রে বাপ রে বাপ, কান পুরো বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আমাদের কলকাতাও কম যায় না, বুঝিস? সিগন্যাল হওয়ার সাথে সাথে গাড়ি না সরলে কথা শেষ হয় না। তার আগেই দরজায় টোকা পড়ে। খুলতেই দেখা যায় বাংলোর এক চাকর একটা প্লেটে করে আম নিয়ে এসেছে, আর সাথে দই। দুটোই সেরা খাবার ছিল। খাওয়া শেষ হলে যে যার ঘরে চলে গেলাম। রাস্তার ধকল আর তারপর বাংলোর দিঘির জলে অনেকক্ষণ ধরে স্নান করার ফলে শরীর আরও ক্লান্ত হয়ে গেল। আমরা 2টো রুম নিয়েছিলাম, একটাতে আমি আর সুবীর, অন্যটায় তমাল আর শেখর। সুবীর একবার বাড়িতে ফোন করে নিল। ভেবেছিলাম নেটওয়ার্ক হয়তো থাকবে না, কিন্তু ভালোই আছে। ফোনে একটু গান শুনে শুয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল বিকেল 5টায়। তমাল আর শেখর ছাদে গিয়ে বসে আছে। আরও যে ট্যুরিস্ট এসেছে তাদের সাথে কথা বলছে। সুবীর আমায় ডেকে তুলল। দুজনে মিলে ছাদে গেলাম। সেখানে ফটোশ্যুট চলছিল। শেখর আর তমাল মিলে ফটো তুলছে। আমাদের রুমের সামনে একটা ছোট ঝুল বারান্দা মতো ছিল। সেখানে বেতের চেয়ারে বসে রয়েছে 2-4 জন লোক। তাদের সাথে যোগদান করলাম আমরাও। এ কথা সে কথার পর জানতে পারলাম তারা এসেছে আসানসোল থেকে। ফ্যামিলি নিয়ে এসেছেন সেই ভদ্রলোক। বেশিক্ষণ বসা হলো না। চা এসে যাওয়াতে তিনি ঘরে চলে গেলেন। চায়ের সাথে গরম সিঙাড়া ছিল। খেতে খেতে বেশ খানিক এ কথা ও কথার মধ্যে সময় কাটল। এমন একটা পরিবেশে একটা ভৌতিক গল্প হলে কিন্তু জমে যাবে। ভৌতিক গল্প? এই একই জঙ্গল জঙ্গল এরিয়া, এর মধ্যেই তারপর আবার রাতে ভয় পেয়ে খারাপ অবস্থা হবে ভাই। তুই সেই ভীতুই রয়ে গেলি বল। ঠিক আছে, তোরা বল, আমি বরং গান শুনি ঘরে বসে। হ্যাঁ, বস চুপ করে।
হ্যাঁ, 2 দিন বাদে বউ আসবে, বলি সে যদি তোর থেকে বেশি সাহসী হয় তখন কি বেজ্জতি না হবে। তার চেয়ে আজকে থাক, দেখবি ভয়টা কেটে গেছে। হ্যাঁ, ডাক্তারি শাস্ত্র তাই বলে, ভয়টাকে জয় করতে পারলে ভয় আর ভয় থাকে না। হ্যাঁ ঠিক আছে, এত করে বলছিস যখন, থাকছি। তাহলে কে শুরু করবে? এই তাহলে খুব ভয়ঙ্কর কিছু বলিস না, তোদের সাথে ঘটা বা শোনা এরকম কিছু একটা। আরে হ্যাঁ রে, তাই হবে। এসে কর, তুই শুরু কর। বেশ, তাই হোক। তো বুঝলি, আমার তখন ইন্টার্নশিপ সবে শেষ হয়েছে, তাই কাজের চাপ খুব হালকা। আগে 8টায় আসতাম, তার জায়গায় এখন 6:30, 7টা এই সময় ফিরি। তারপর যা হয় আর কি, এই টুকটাক কিছু স্ন্যাক্স খেয়ে বাইরে ব্যালকনিতে বসে থাকতাম, আমি আর আমার সাথে আমার রুমমেট। কখনো কখনো আড্ডা দিতে দিতে এতটাই রাত হয়ে যেত যে আমরা বুঝতেই পারতাম না। ফোন থাকতো কিন্তু সময়ের কোনো খেয়াল থাকতো না। তো একদিন হয়েছে কি, হঠাৎ শুনি যেন মনে হয় কেউ একজন ওপরে কিছু একটা করছে। মাঝে মাঝে একটু সুরেলা কিছু, কখনো আবার ঝাপাঝাপির শব্দ। আমাদের ওপরে অ্যাপার্টমেন্টে যিনি থাকতেন তিনি একজন স্কুল টিচার ছিলেন, তো আমরা ভাবতাম সে হয়তো রাতে গান টান গায় কিংবা ওই নাচ করে, তাই জন্য অত কিছু ভাবিনি। তো একদিন হঠাৎ ওনার সাথে দেখা হয়ে গেছে মার্কেটে। তো আমার যে রুমমেট, সে জিজ্ঞাসা করলো, আমি আর গান? লোকে বলে আমার গলা নাকি ফাটা বাঁশের মতো। ক্লাসরুমে চেঁচিয়ে চেঁচিয়ে গলার অবস্থা যা হয়েছে, সেই গলায় গান করলে লোকে বাঁশ নিয়ে তাড়া করবে। তারপর মাঝে মাঝে আমরা শুনতে পেতাম, বুঝলি। তো উনি যাতে অস্বীকার না করেন তাই জন্য আমরা ক্যালেন্ডারে একটা মার্ক করা শুরু করলাম। প্রায় 1.5 মাস যাওয়ার পরে দেখলাম ওই সুরেলা আওয়াজ বলিস বা ওই অদ্ভুত শব্দটা একটা নির্দিষ্ট সময় অন্তর হচ্ছে, মানে ওই 10-15 দিন অন্তর অন্তর। তো একদিন আমরা হঠাৎ করেই চলে যাই ওপরে। তো গিয়ে দেখি ওনার দরজা বন্ধ, আর যথারীতি কোনো রকম শব্দ হচ্ছে না, এমনকি ঘরে কোনো আলোও জ্বলছে না। মনের ভুল ভেবে তখনই নিচে চলে আসি। দেখেছিস তো, মনের ভুল। শুনতে দে না, তুই বল শেখর, তারপর কি হলো? আমাদের ফ্ল্যাটের নিচে এক কাকুকে বলতে তিনি জানালেন তিনি ওই রকম শব্দ পান। তিনি তো একদিন প্রায় উঠে দেখেছিলেন, যদিও আমাদের মতো অভিজ্ঞতা তারও হয়। আমরা সবাই আরেকদিন গিয়ে দেখি একটা বন্ধ ঘর থেকে আওয়াজটা আসছে, তালাবন্ধ দরজা, সেখান থেকে কি করে আওয়াজ ভেসে আসতে পারে। সেদিন আমরা যাওয়ার পর ওই নিচের কাকু উঠে আসে। সবার তো আর একই ভুল হতে পারে না। সেই দিদির ঘর থেকে একটা মিষ্টি সুগন্ধ ভেসে আসছিল, আমরা বহুবার ডাকলেও তিনি সাড়া দেননি। পরদিন সকালে বিভিন্ন জনকে ঘটনাটা বলতে তারা বললেন যে আমাদের ওপরে ফ্ল্যাট নাকি বেশ কিছুদিন ধরে বন্ধ আছে, তারা কোনো শব্দই শোনেননি। তবে যিনি থাকতেন তিনি নাচের শিক্ষিকা ছিলেন। ভাব, ওই শিক্ষিকার মৃত্যুর পরেও তার নাচের চর্চা করতেন। পরে শুনি তার স্বামী সকলের সামনে তার স্ত্রীর ওই নাচ করা পছন্দ করতেন না, প্রায় ঝগড়া লেগে থাকতো নাকি। তারপর একদিন সেই স্বামী তাকে খুন করে নিজেও আত্মঘাতী হন। আর সেই মহিলা খুন হয় খুব নৃশংসভাবে। প্রথমে পায়ে মেরে মেরে পা ভেঙে দেওয়া হয় যাতে কোনো নাচ না করতে পারেন, পরে হাত, আর একদম শেষে কানে গরম মোম ঢালা হয়। তারপর তার গলায় ফাঁস লাগিয়ে ফ্যানে আটকে দেওয়া হয়। সেই ভদ্রলোক তারপর ছাদ থেকে নিচে ঝাঁপ দেন। রাতে বিছানায় শোবার পর ঘুম আসতে চাইছিল না। সুবীর কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, তার ভয় এখনো কাটেনি। সত্যি শেখরের বর্ণনা শুনে মনে হচ্ছিল সত্যি সামনে ঘটছে ঘটনাগুলো। চোখের সামনে কত জীবিত মানুষকে মরে যেতে দেখেছি, তবু অমন একটা মৃত্যু সত্যি আমাদের মনটা বিষণ্ণ করে দিয়েছে। কখন যে সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ একটা মিষ্টি সুরে ঘুম ভাঙল। কোনো একজন মা কালীর গান করছে, আকুল করা সেই সুর, সেটার উৎপত্তিস্থল দেখার জন্য বেরোলাম। সামনের ব্যালকনিতে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম, কিন্তু কাছে যেতেই আর কাউকে দেখতে পেলাম না। এমন সময় সুবীরের মনে হলো বাইরে কেউ আছে। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মিশমিশে কালো অন্ধকার, আগন্তুকের মুখ দেখা যাচ্ছে না। উত্তেজনায় পাশে হাত দিয়ে দেখল সায়ন্তন অঘরে ঘুমাচ্ছে। হঠাৎ করেই যেন উবে গেল সেই অন্ধকারের আগন্তুক। বেশ খানিকক্ষণ তার আর ঘুম এলো না। একবার ভাবল সায়ন্তনকে ডেকে তুলবে কিনা। তারপর এক্ষুনি ভাবলেও এই কথা যদি তাকে বলে
তবে আবার তাকে ভীতু বলবে সবাই। ঘর থেকে বেরিয়ে সামনের ঝুল বারান্দায় এসে দাঁড়ালো সুবীর। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে ঠোঁটে গুজে নিল। সিগারেটের ধোঁয়া উড়িয়ে তার মনটা একটু শান্ত হলে ফিরে এলো আবার নিজের রুমে। যদিও সে রাতে তার আর ঘুমটা বলতে গেলে হলো না। জেগে থেকে আধ ঘুমিয়ে সেই রাতটা কাটল। বারংবার মনে হলো কেউ যেন তার পাশে বসে আছে, কোনো অঙ্গভঙ্গি করেই তাকে ডাকার চেষ্টা করছে। তার ঠোঁট নড়ছে তীর তীর করে, কিন্তু কোনো শব্দও সে শুনতে পারছে না। সে উত্তর দিচ্ছে না দেখে আগন্তুক আরও বেশি রেগে যাচ্ছে তার ওপর। শেখর মোবাইলে চ্যাট করছিল। প্রথমে ভেবেছিল ইন্টারনেট কানেকশন এখানে খুব স্লো হবে বা থাকবে না, কিন্তু রাতে ইন্টারনেট কানেকশন বেশ ভালো রকমই রয়েছে। একসাথে কাজ করতে করতে সবার সাথে কথা বলা অভ্যাস হয়ে গেছে। সেরকম হলো একজন তিতলি। তার সাথে মেসেজে কথা হতে হতে ভালো দেরি হয়েছে ঘুমাতে। ঘুমাতে ঘুমাতে হঠাৎ তার মনে হয় একজোড়া রক্তচক্ষু তার দিকে তাকিয়ে আছে। মুহূর্তে চোখ খুলে দেখে কেউ নেই। চোখ বুঝলে ঘুমও আসতে চায় না তার মনে হয় কেউ তাকে লক্ষ্য করে যাচ্ছে। এবার উঠে তমালকে দেখল সে, কিন্তু তার ঘুমের বহর দেখে মনে হয় না যে সে এই কাজটা করেছে। হঠাৎ পায়ের টান পড়ল তমালের। পা ঝেড়ে আবার পাশ ফিরে শুল। একটু পরেই মনে হয় সে তার বিছানায় স্থির নেই। পা ধরে কেউ তাকে টানছে। মনে হয় তার বন্ধুরা তার সাথে মজা করছে। দুবার অস্ফুট ছেড়ে দে বললেও তার কথা কারোর কর্ণগোচর হয় না। শেষে কোনো উপায় না পেয়ে আগন্তুকের পেটের ঠিক নিচে অন্য পা দিয়ে সজোরে লাথি মারে, কিন্তু পা শূন্যে ফিরে আসে। অন্য পায়ে টানটা আর অনুভব হয় না। পায়ে মৃদু ব্যথা ভুলে হঠাৎ ঘুমিয়ে যায় সে। সকালে ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে। ঘুম থেকে ওঠার পর সকলেই একটু ঘোরের মধ্যে ছিল। যখন ঘুম ভাঙল তখন দেখলাম শেখর সামনে দাঁড়িয়ে। সে আমায় ডেকে যাচ্ছে অনেকক্ষণ থেকে। উঠে দেখি সুবীর তখনও ঘুমোচ্ছে। সুবীরকে ডেকেই আমরা বাইরে বেরোলাম। তমাল আর শেখর ব্যালকনিতে বসে চা খাচ্ছে। আমরা গিয়ে তাদের সাথে যোগ দিলাম। কাজ কিছুই নেই, একমাত্র বসে থেকে গল্প করা ছাড়া। কালকে সেই ভদ্রলোক এসেছেন আমাদের দেখতে পেয়ে। এ কথা সে কথার পর আমরা নিচে গিয়ে মাছ ধরা দেখতে লাগলাম। আচ্ছা, কাউকে কি জিজ্ঞেস করব কোনো গান টান শুনতে পেয়েছিল কিনা? না না, সেটা খারাপ দেখাবে আর ভাবে আমি হয়তো ভুলভাল বকছি, হাসাহাসি করবে। কালকের ওই অদ্ভুত লোকটাকে কি তমালরা দেখতে পেয়েছিল? ঝুল বারান্দায় দাঁড়িয়ে তো কাউকে দেখতে পায়নি। কেউ ছিল না হয়তো। জিজ্ঞেস করলে আবার সেই ভীতু বলবে। থাক। কাল ওই লাল চোখটায় কে তাকিয়েছিল? সুবীর কিংবা সায়ন্তন কি মজা করলো নাকি জিনিসটা? সায়ন্তনের কাছে কি এসব থাকবে? সুবীর তো রেডিও শো চলাকালীন বিভিন্ন জনের সাথে মজা করে থাকে, আর কাল সুবীরকে ওইভাবে ভীতু বলার পর নিশ্চয়ই আমার সাথে প্র্যাঙ্ক করেছে। এখন বলতে গেলে তো স্বীকারও করবে না, উল্টে আমার কথা আমাকেই ফেরত দেবে। বাংলো থেকে বেরোতে বেরোতে প্রায় 5টা সাড়ে 5টা বাজল। এই একদিনের ছুটিটা বেশ উপভোগ করেছে সবাই। রোজগার বাঁধা জীবনে আর হাঁসফাঁস করা গরমের মধ্যে আজ যে আনন্দটা উপভোগ করল, সেটা সকলের সুখ স্মৃতি হিসেবে তোলা থাকবে বাকিটা জীবন। বিশেষ করে আমার। একজন ডক্টর হওয়ার জন্য প্রায় সারাটা দিন যেভাবে আমায় ছুটে বেড়াতে হয়, তাতে রিলিফ পাওয়া হয়ে ওঠে না। হ্যাঁ রে সায়ন্তন, কালও কি ছুটি নিয়েছিস নাকি হসপিটালে যাবি? দেখ, ডাক্তারদের ছুটি বলে কিছু হয় না। ওই সপ্তাহের একটা দিন ছুটি থাকে, তাও আবার সেদিন গ্রামে আসি। কাল যদি একান্তই ক্লান্ত লাগে তবে মর্নিং শিফটের বদলে নাইটে যাব। ওই জন্যই বলে শিক্ষকের চাকরি সব থেকে সুখের। কথার মাঝে তমাল ফুট কাটল। এটা ওর বরাবরের স্বভাব। বলল, তবে আমার সেই সুখ নেই বুঝলি। ছেলেপুলেগুলো ঠিক মতো পড়তে আসে না, এলেও যা করে সেটা বলবার নয়, আর তারপর রেজাল্ট খারাপ হলে সব স্যারের দোষ। তাহলে তুইও সুখী নয় বলছিস? ডাক্তার সুখী নয়, আমাদের ইঞ্জিনিয়ার, এমনকি মাস্টার মশাইও না। এই সুবীর, আমি কখন বললাম আমি সুখী না? আহা, চুপ করবি তোরা। শেখর ধমকে চুপ করিয়ে দেয়। গাড়িটা সে ড্রাইভ করছে।
আসার সময়ও কথা বলতে বারণ করেছিল। শেখর, তোকে তো কেউ কথা বলতে বলছে না, তুই গাড়ি চালা না। কথা তো বলছি আমরা তিনজন। সুবীর, দেখেছিস আকাশের দিকে তাকিয়ে? যত তাড়াতাড়ি ফিরতে পারবি ততই ভালো। এতক্ষণ আমরা কেউ খেয়াল করিনি, এখন দেখছি পশ্চিম আকাশে মেঘ জমেছে, গাছের পাতা নড়ছে না। খুব শীঘ্রই প্রবল ঝড় উঠবে। এই শেখর, বাড়ি ফিরতে পারবো তো রে? হ্যাঁ, ফিরে যাবি ওই বুড়োটাকে বলে কয়ে আজকের রাতটা? আরে তোর কি মাথা খারাপ হলো তমাল? আবার ইউটার্ন নেব? দেখছিস না এটা হাই রোড? তাহলে আর কি, যতটা পারা যায় এগিয়ে যেতে হবে। এই কাল তো সকালে ওয়েদার চেক করলাম, কই ঝড় বৃষ্টির আভাস তো ছিল না। তুই হয়তো দেখেছিস আমাদের এলাকার, এই গোবিন্দপুর তো আর দেখিসনি। ও তোরা একটু থামবি প্লিজ, আমার রীতিমতো টেনশন হচ্ছে। যেভাবেই হোক আজকে। শেখরের কথা শেষ হয় না, তার আগেই কাছে পিঠে কোথাও বাজ পড়ে সশব্দে। প্রবল হাওয়ার দাপটে ধুলো বালি উড়তে থাকে রাস্তায়। রাস্তার ধারে কাছে শুকনো পাতা বাতাসে ভেসে বেড়াচ্ছে, গাড়ির কাঁচে এসে ঝাপটা দিচ্ছে। এতক্ষণ গাড়িটা বেশ জোরেই চলছিল, এবার গাড়িটা আস্তে করে দিল। কোনো রকমে একটা ফাঁকা প্রান্তর দেখে গাড়িটা সাইড করে সে। সামনে কোনো দোকান টোকান আছে বলে মনে হলো, কারণ খাবারের এঁটো পাতা কাগজ উঠছে, সাথে খাবারের গন্ধ ভেসে আসছে। প্রায় আধ ঘন্টা ধরেই তাণ্ডব চলল, সাথে প্রবল ধারায় বর্ষণ। এই দুর্যোগে গাড়ি চালানো যায় না। রাস্তার ধারে গাছের থেকে কখন যে ডাল ডাল ভেঙে পড়বে। খানিক আগেই একটা গাছের ডাল পড়েছে আমাদের সামনে। যেহেতু ছোট ছিল তাই সেরকম অসুবিধে হয়নি। আর আমার সাধের নতুন গাড়িটার 12টা বেজে যাবে, সেটা সে চায় না। বাইরে বৃষ্টির আবহাওয়া আমাদের একটু নিদ্রা মতো এসে গিয়েছিল। ঘোর কাটল গাড়ির কাঁচে টোকা দেওয়ার শব্দে। চোখ মেলে দেখি একজন যুবক। বাবু, চা নেবেন? এই সময় চায়ের আমন্ত্রণ ফেরানোর কোনো মানে হয় না। বললাম, হ্যাঁ নেব, আমরা যাচ্ছি। বাকিরাও চোখ মেলে তাকিয়েছে। তাদের নিয়ে এলাম দোকানটার দিকে। এই যে সেই ধাবা যেখানে আমরা আসার সময় নেমে চা আর বাটার টোস্ট খেয়েছি। 1 কাপ করে চা শেষ হতে আবারও 1 কাপ চায়ের অর্ডার চাইছিল তমাল। শেখর প্রায় চিৎকার করে উঠল, আরে দেখছিস না ওয়েদার কেটেছে, দেখ ফিরতে হবে এবার। এমন সময় বাইকে করে রেনকোট পরা একটা লোককে সোজা ধাবার ভেতরে ঢুকতে দেখে আমরা অবাক হয়ে যাই। মালিককে চায়ের দাম মেটাতে তিনি জিজ্ঞেস করেন আমরা যাচ্ছি কোথায়, অর্থাৎ গন্তব্যস্থল। আমরা জানাতেই তিনি খানিকটা অবাক হয়ে গেলেন। বললেন, বাবুরা, এখান থেকে খানিক দূরে একটা বড় আম গাছ ভেঙে পড়েছে। আপনারা আসবার সময় দেখেছেন হয়তো, একটা পুকুর পাড়ে ছিল গাছটা। আমরা জানতাম এমন একটা কাণ্ড হবেই, ভাগ্যিস বেশি দেরি হয়নি। হয়ে গেল। তো এবার আমরা কি করে ফিরবো? মানে রাস্তা দিয়ে কি যাওয়া যাবে? হ্যাঁ রে, যাওয়া যাবে, ডালপালা সরিয়ে ঠিক যাওয়া যাবে। এবার সেই রেনকোট পরা লোকটা বলল, না দাদাবাবু, বিশাল গুড়ি তার, ওদিকের গাড়ি সব অন্য পথ ধরেছে, সরাতে পারবেন না। এবার কি হবে রে সুবীর, বাড়ি ফিরতে হবে তো? দাঁড়া দাঁড়া, চুপ কর, চুপ। আমার উদ্দেশ্যে কথাগুলো বললেও তারপরে বলল, এখান থেকে বেরোবার আর কোনো রাস্তা নেই? মানে কোনোভাবে যদি হাইওয়েতে পৌঁছানো যায়? তোমাদের এখানে থাকা যায় আজকে রাতের জন্য? না বাবু, আমাদের এই ছোট্ট গ্রামে সবাই গরিব, কার বাড়িতে উঠবেন? তা আপনার এই ধাবাটা নিশ্চয়ই রাতে বন্ধ থাকবে, তা আজকে রাত্রিটা কাটানোর জন্য দিন না। হ্যাঁ প্লিজ, আমাদের একটু সাহায্য করুন। আরে বাবু, আমাদের এই ধাবাটা একেই খুব ছোট, দেখতেই তো পাচ্ছেন, তার উপর সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, এই সামনের বেঞ্চগুলোতে থাকলে হয় না? মানে এটা সামান্য পরিষ্কার করলেই তো হয়ে যাবে। এই রাস্তা দিয়ে কত গাড়ি যে চলে সেটা আপনারাই ভালো জানবেন। তাহলে এখন উপায়? একটা উপায় আছে, কাছেই একটা পুরনো বাড়ি আছে, তবে একটু জঙ্গল মতন হয়ে আছে। সেখানে কি আপনারা থাকতে পারবেন? আরে হ্যাঁ হ্যাঁ, পারবো। কোনো চোর ডাকাতের উপদ্রব না হলেই হলো। তেমন কোনো উপদ্রব নেই, তবে একটু সাবধানে থাকবেন। লোকে বলে ভূত আছে ওই বাড়িতে।
ভূত? আরে ওসব হয় না কিছু। আপনি দেখবেন কোনো একটা লোক নিশ্চয়ই বাড়িটা হাতানোর জন্য এসব উল্টোপাল্টা রটিয়েছে। দুদিন পরে দেখবেন ওই বাড়িটাই কোনো বড় লোককে বিক্রি করা হচ্ছে। হতে পারে বাবু, তবে আমি যেটুকু জানি তাতে জায়গাটা ভালো নয়, তাই বললাম আর কি। আর আজ ওই জায়গাটা ছাড়া আপনাদের গতিও নেই। ধাবার মালিকের কথাবার্তা খুব অদ্ভুত লাগলো আমাদের ওই জঙ্গলের বাড়িতে রাত কাটানোর কথা শুনে। কিন্তু কিছু করার নেই, এই প্রায় নির্জন স্থানে কেউই আমাদের আশ্রয় দিতে সক্ষম না। প্রতি বর্গ কিলোমিটারে 30-40 ঘর মানুষ, তাদের আবার ঘরগুলো এতটাই ছোট যে তাদের নিজেদেরই জায়গা হয় না ঠিক করে। তাহলে আমাদের একজন লোক যাবে আপনাদের সাথে। শহরের বাবু মানুষ আপনারা, কোনো ক্ষতি হয়ে গেলে নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। ভয় দেখিয়ে টাকা পয়সা হাতাবার মতলব। আরে এরা আর যাই হোক মানুষ ঠকাবে না এইভাবে, আমি নিশ্চিত। তোর থেকে একটু হলেও বেশি আমি চিনি মানুষকে। সুবীরের আর কিছু বলার রইল না। তমাল এখনো গাড়িতে ঘুমোচ্ছে। দুপুরে যেরকম জলে দাপিয়ে সাঁতার কেটেছে তাতে ও ঘুমোবে। বেশ, তাই হবে। কিন্তু একজন কেউ যদি আমাদের সঙ্গে যেত তাহলে ভালো হতো। কিন্তু মানে জায়গাটা নোংরা তো, অন্তত 2টো ঘরকে তো আজকে রাতে থাকার মতো করে নিতে হবে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি বাড়ি থেকে বিছানা, চাদর, বালিশ সব আনিয়ে নেব। আপনারা আজ আমাদের অতিথি, রাতের জন্য কি দেব সেটা বলে দিন। রান্নার ঠাকুরকে আবার বলতে হবে। আজ রাতে তো আর বেশি গাড়ি আসবে না, তাই বেশি রান্না করলে নষ্ট হবে। কি আছে বলুন তো? তেমন বেশি কিছু নয়, ভাত, রুটি, পরোটা, লুচি কি নেবেন বলুন, আর দেশি মুরগির মাংস করে দিচ্ছি। বাহ, এ তো সোনায় সোহাগারে। তমাল এতক্ষণ পরে এসে প্রবল উত্তেজিত হয়ে বলল, টাকাটাও কিন্তু ভালো রকম খসবে তমাল। না বাবু, বেশি নেব না। আপনারা আজ আমার লক্ষ্মী, আপনাদের সাথে জোর চুরি করব না। এই রবি, বাবুদের সাথে যা, ওই বাড়িটা একটু সাফ সুতরো করে নেগে। 7:30 বাজলো আবার। লোকটার কথায় প্রায় সাথে সাথে কাঁধে গামছা ঝুলিয়ে একটা যুবক বেরিয়ে এলো। এক মুখ হাসি হেসে বলল, চলেন বাবুরা। ধাবার জায়গাটা থেকে বেশ খানিকটা যাওয়ার পর রবি বলল, বাবু আপনারা খানিক অপেক্ষা করুন, আমি বাড়ি থেকে পুষ্কের করার জন্য ঝাঁটা, ঝুড়ি, কোদাল এগুলো নিয়ে আসি। বৃষ্টি কমে গেলেও এখনো মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের অন্ধকারের বুক চিরে শেয়ালের আর্ত চিৎকার ভেসে আসছে। তাদের বাসা জলে ভিজে গেছে, সেজন্যই হয়তো চিৎকার করছে। গ্রাম্য উঁচু নিচু রাস্তায় দ্রুত যাওয়া যাচ্ছে না। গাড়িটা এত ধীরে যাচ্ছে যে এর থেকে হেঁটে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, আর গর্তের মধ্যে থাকা জল কাদা ছিটকে পড়ছে পাশে। এরকমভাবে প্রায় 10 মিনিট যাওয়ার পর একটা বাড়ি নজরে এলো। কতদিন আগে যে বাড়িতে মানুষ বাস করত বুঝে পেলাম না। এই না বকে তাড়াতাড়ি চ, যা হোক করে একটু পিঠটা পাততে হবে। হ্যাঁ চল চল চল, একটু সাফ করে নিতে হবে তার আগে। পিছনে রবি আসছে। বাবু আপনারা গাড়িটা পাশে রেখে আমার সাথে ভেতরে চলুন। দরজাটা খুলবে কিভাবে? সামনে তো বিশাল ঝোপ। সাপ জাতীয় কিছু নেই তো? হ্যাঁ, সাপ থাকলেও সমস্যা নেই, আমার কাছে অ্যাসিড আছে। ছড়িয়ে দিলে আর সাপ কেন, কোনো পোকাই আর আসতে সাহস করবে না। বেশ, তুমি বরং একটু তাড়াতাড়ি পরিষ্কার করে দাও, আমরাও একটু হাতে হাতে করে দিচ্ছি। এই শেখর, তুই আয় তো, বড় গেটটা খোলা যাচ্ছে না, ঠেলতে হবে। ওই জন্যই বলি একটু শরীর টরির চর্চা টর্চা কর, খাসও তো কম, জোরটা পাবি কোত্থেকে? আরে না বেশি বকে এদিকে আয় না, লোহার গেটটা খুলতে হবে তো। আরে নিজেদের মধ্যে ঝামেলা না করে চল দেখি কি হলো। আজ রাতটা নিরাপদে কাটাতে হবে তো নাকি? সামনের ঝোপ জঙ্গল কাঁটা বাদ দিয়ে গেটটা খোলার চেষ্টা করতে গেলাম, কিন্তু না, জং ধরে যাওয়ায় গেট আটকে গেছে। এই রবি, বলছি তোমার ওই কোদালের বারটা দিয়ে একটু ঘা দাও না, জংটা ছেড়ে যাবে তাহলে। সত্যিই তাই হলো। রবি এসে ঘা দিতে একটা বিশ্রী আওয়াজ করে জং ধরা লোহাগুলো পড়ে গেল। এরপর সবাই মিলে ঠেলা দিতেই গেটটা খুলল। সামনে বিভিন্ন গাছপালার জন্য পা বাড়ানো যাচ্ছে না। এই রবি, এই বাড়িতে এত জঙ্গল আগে তো বলিনি। বাবু আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু দেখে আবার যদি সাপ টাপ থাকে কিছু অসুবিধা হবে। না বাবু,
আমার বড় বুট আছে, সেটা ওই ব্যাগে আছে, ওটা পরে নিলে আর কিছু হবে না। এই বলে সে তার সাইকেলে থাকা ব্যাগ থেকে বুটটা বের করে পরে নিল। বাবু, আপনারা আমায় আলো দেখান, আমি কেটে যাওয়ার মতো রাস্তা বানাচ্ছি। তার চেয়ে তোমার হাতের কোদালটা দাও, আমরাই করছি। না না, আপনাদের করতে হবে না কিছু, আমি করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে এই জঙ্গল সাফাইয়ের কাজের পর রাস্তাটা একটু হাঁটার যোগ্য হলো। বেশ খানিকটা যাওয়ার পর একটা দরজা মতো পড়ল। বেশ বড় বাড়ি, মনে হয় বাড়িটা জমিদার বাড়ি ছিল, নয়তো কোনো সম্ভ্রান্ত লোকের। বাড়ির বাইরের দেওয়ালগুলোয় শ্যাওলা জমেছে, মাঝে মাঝে অশ্বত্থ বট গাছের শিকড়ের জাল বিস্তার করে রেখেছে গোটা বাড়িটাকে। চাপ কালো শ্যাওলার জন্য বাড়ির রংটা ভালো করে বোঝা যাচ্ছে না, তবে হয়তো হলদে বা বাদামি জাতীয় ছিল, কারণ শেখর একটা বট গাছ শিকড় উপড়ে ফেলাতে কিছুটা রং ফুটেছিল বাড়ির দেওয়ালে। আমরা প্রত্যেকেই ভয় পাচ্ছিলাম সামনে এগোতে, কারণ কোথায় কোনো বিপদ লুকিয়ে আছে। গাছগুলো কাটার ফলে বিভিন্ন পোকারা উড়ে বেড়াচ্ছে টর্চের উজ্জ্বল আলোয়। তাদের কিছু পোকা আমাদের গায়েতেও বসছে। বাড়ির দরজাটা শক্তভাবে এঁটে আছে। দীর্ঘ বেশ কিছু বছর কোনো মানুষের পা পড়েনি এই বাড়িতে, সেটা ভালোই বোঝা যাচ্ছে। দরজাটা বাইরে থেকে খুলবো কি করে? অনেক তো ঠেলছি, খুলছে না তো। তাহলে কি ভেতর থেকে বন্ধ? কিন্তু এই বাড়ির যা অবস্থা, তাতে এর ভেতরে ঢুকে কেউ বসে আছে, সেটা ভাবা কিন্তু চরম মূর্খামি। আরে দাঁড়া, শ্যাওলার গাছের জন্য হয়তো আটকে আছে। এই রবি, তোমার কাটারিটা দাও তো আমায়। এই দেখ। দরজার মাঝ বরাবর চাপ দিতে দরজাটা একটু একটু করে খুলতে শুরু করলো। তারপর একটা শব্দ করে দরজাটা খুলে গেল। তারপরেই বোঝা গেল শব্দটা কিসের থেকে এসেছিল। দরজার খিলটা ভেঙেছে। পায়ে জুতো পরে থেকেও বুঝতে পারছিলাম মেঝেতে চাপ চাপ ধুলোর আস্তরণ। কিছু গাছের শুকনো পাতা পড়েছে, আমাদের পায়ের চাপে সেগুলো মরমর শব্দে ভেঙে যাচ্ছে। মেঝের যে অংশগুলো পরিষ্কার সেখানে দেখা যাচ্ছে লাল মেঝেতে ফাটার দাগ। কি পটকা গন্ধ! এর থেকে আমার বগলের গন্ধ যথেষ্ট ভালো। আরে নিজেদের মধ্যে এত কথা না কয়ে চলেন একটা ঘর পরিষ্কার করে দিই, আপনাদের অনেক ধকল গেছে। রবির কথায় সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ, নিজেদের মধ্যে আলোচনা বন্ধ কর, আগে একটু বিশ্রামের দরকার। হ্যাঁ, সেই ঢুকে থেকে কোদাল চালাতে হচ্ছে, হাত পাগুলো টনটন করছে। একতলার সবকটা ঘর তো তালা বন্ধ ছিল, আমি কাটারি দিয়ে চেষ্টা করলাম কিন্তু খুলল না। তাহলে ওপর তলায় চ, দেখি কোনো ঘর খোলা যায় কিনা। এই সুবীর, তোর ভয় করছে না? কাল তো একটা ভূতের গল্প শুনতে না শুনতেই চেঁচিয়ে উঠেছিলি। যদি এই বাড়িতে ভূত টুত কিছু একটা থাকে। শেখর ভাই, রাতে একটু বিশ্রামের খোঁজ করছি আমরা, প্লিজ একটু থামা তোর এই আজব বকবক। আচ্ছা ঠিক আছে, সরি, আমি আর কি করবো না। দোতলায় ওঠা সিঁড়ির মুখে একটা কাঠের দরজা মতো রয়েছে। আবার দরজা? এটা বাড়ি নাকি গুপ্তধনের নকশা বোঝা দেয়? হ্যাঁ, আরে খোল দরজাটা, সামনে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। এই রবি, আলোটা একটু তুলে ধরো তো, দেখি কি করে খোলা যায়। ঠেলছি, খুলছে না তো। এই কোদালের বাট দিয়ে 5টায় চাপ দিন, দেখবেন খুলে গেছে। রবি কোদাল বাড়িয়ে দেয়। শেখর রবির কথা মতো কাজ করে। কাঠের দরজার পাশে বাঁট দিয়ে সজোরে একটা আঘাত করতে একটা মৃদু মট শব্দে খুলে গেল দরজাটা। মাকড়সার জালে ভর্তি পুরো জায়গাটা। রবি হাতের ঝাঁটা দিয়ে পুরো জালগুলো নষ্ট করে দিল, যাতে আর কোনো অস্বস্তি না হয়। ওপরে উঠতে দেখা যায় নিচের ঘরগুলো থেকে ওপরের ঘরগুলো অনেকটা পরিষ্কার। বেশিরভাগ জানলাগুলো বন্ধ থাকায় এখানে ধুলোবালি কম। এখানে রাত কাটানো অনেকটা নিরাপদ বলে মনে হলো। টর্চের আলোর জোর কমে আসছে, প্রায় 1 ঘন্টার টানা জ্বলেছে। এখন রিচার্জেবল ব্যাটারির যুগে এই টর্চগুলোয় ভালোভাবে যতই চার্জ দাও না কেন, খানিক পর থেকে আলোর জোর কমে আসবে। সুবীর, বলছি ওপরে তোলার সবকটা ঘরে তো তালা দেওয়া নেই, চল দেখি কোনটায় আজকে রাতে থাকা যেতে পারে। ওই দেখ সায়ন্তন, টেবিল। বারান্দার পাশে একটা টেবিল চেয়ার পাতা রয়েছে। তমাল সেখানে গিয়ে বসতেই চেয়ার ভেঙে পড়ে গেল।
টর্চ ঘুরিয়ে দেখা গেল ঘুন পোকায় ধরে চেয়ার নষ্ট হয়ে গেছে। উফ, উরি বাবারি, কি জোরে লেগেছে রে কোমরটায়। আই, উরি বাবারি। তোকে না দেখে বসতে কে বলেছিল? তো কি করব? কখন থেকে দাঁড়িয়ে নয়তো ঝোপ পরিষ্কার করে যেতে হচ্ছে। আর এই ধাবার মালিকটা কেমন? এত পুরনো বাড়িতে কি থাকা যায়? বাবু, এই ঘরটা দেখে যান। কি হয়েছে রবি? রবির দিকে এগিয়ে গেলাম আমরা। রবি যে ঘরটা এখন দাঁড়িয়ে আছে সেই ঘরটা বেশ বড়। একটা খাটে বিছানা পাতা রয়েছে বলে মনে হলো। মেঝেগুলোয় ধুলোর আস্তরণ পড়ে রং বোঝাই যাচ্ছে না। পাশে একটা টি টেবিল আর একটা বড় ড্রেসিং টেবিল। আয়নায় আমাদের মুখ দেখা গেলেও মাকড়সার ঝুল আর আলো আঁধারির পরিবেশে ছোট চার্জার লাইটের আলোয় আমাদের প্রত্যেককে এক একজন রহস্যময় ব্যক্তি বলে মনে হচ্ছে। রবি, এই ঘরটায় থাকা যাবে না, কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে ঘরটা থেকে। দাঁড়ান বাবু, জানলাগুলো খুলে দিলে গন্ধ অনেকটা কেটে যাবে। জং ধরা জানলাগুলোতে চাপ দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে সেগুলো খুলে গেল। এতক্ষণে বাইরের পরিবেশে আলো ছড়িয়ে এসেছে। বাঁকা চাঁদের স্নিগ্ধ আলোয় চারপাশের পরিবেশ বেশ মনোরম লাগছে। হ্যাঁ, প্রথমে যদি বাংলো না গিয়ে এখানে আসতাম তাহলে ছুটিটা বেশ ভালো এনজয় করতে পারতাম। বেশ একটা জঙ্গলে জঙ্গলে ব্যাপার আছে। রাতে থাকতাম আর সকালে পরিষ্কার করে কিছু একটা রান্নাবান্না করে নিলেই ব্যাস বেশ একটা বনভোজন ব্যাপার হতো। ওরে ছাগল, বনভোজন শীতকালে হয় আর এটা গরমকাল। বাংলোতে এসি ছিল, এখানে এসির বাসি কিছুই নেই। বিদ্যুৎ সংযোগ আছে বলে তো মনে হয় না। হ্যাঁ, এখন তো 6 মাসের বিল পেন্ডিং রাখলেই লাইন কেটে দিয়ে যায়। আরে কি এত ভাবছিস? খরচ করো শক্তি, খাও হাওয়া। ব্যাপারটা কেমন ফ্যালো করি মাখো তেলের মতো, কিন্তু তোর কথাটা বুঝলাম না তো। আচ্ছা, তুই কি হাত পাখার কথা বলছিস? হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে তো কারোর ঘুমই হবে না। এই, তোরা কথা না বলে একটু হাতে হাতে সাহায্য করতো। একা হাতে রবি সব পারছে না। ঘরে এত আলো আর এত লোকজনের কথাবার্তায় একটা অন্যরকম শব্দ উৎপন্ন হলো। তবে সেই শব্দটার উৎপত্তি স্থল আমরা নই। চোখ তুলে তাকালাম ঘরের সিলিংয়ের দিকে। একটা বড় ঝাড়বাতির ওপর ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু বাদুড়। আমাদের টর্চের আলোয় তাদের চোখের মনি লাল হয়ে উঠেছে। তারা আমাদের দিকে তেড়ে আসবে এমন সময় রবি বলল, বন্ধ করে দিন টর্চ, বাইরে বেরিয়ে যাবে, তারপর আবার আলো জ্বালাবেন। সত্যি হলো তাই। বাইরের জানলার আলোর দিকে তাকিয়ে ওরা বেরিয়ে গেল। নতুন মানুষদের গন্ধে ঘরের বেশ কিছু বাসিন্দা যে বিরক্ত হয়েছে সেটা বুঝতে পারলাম। আরশোলা ইঁদুর ঘোরাঘুরি করছে চারপাশে। সাপ যে নেই সেটা হলপ করে বলা যাবে না, তবে ওরা বেশ শান্ত প্রাণী। না ঘাঁটালে তেড়ে আসবে না, সেটুকু সকলেরই জানা। বেশিরভাগ আসবাব নোংরা এবং ব্যবহার না করার দরুন নষ্ট হয়ে গেছে। বিছানার চাদরে পশু পাখির মলমূত্র পড়ে রয়েছে। বিছানার তোষকে পিঁপড়ে ভর্তি, বসার উপায় নেই। এই রবি, এত রাতে শোয়ার কি ব্যবস্থা করবে? এখানে তো শোয়া যাবে না। আপনারা কোনো চিন্তা করবেন না, রবির কাঁধে যখন দায়িত্ব দিয়েছেন তখন একেবারে চিন্তামুক্ত থাকুন। আমি সব ব্যবস্থা একেবারে করে দেব। সত্যিই তাই, চিন্তা করার কিছু ছিল না। রবি ঘরের মেঝে কোদাল দিয়ে চেঁচে সমস্ত নোংরা সরিয়ে ঝাঁট দিয়ে দিল। টর্চ বন্ধ করে মোবাইলের টর্চ জ্বালানো হলো। সেই আলোয় দেখলাম মেঝে যথেষ্ট পরিষ্কার। এবার একটু বিছানা পেতে নিলেই ব্যাস। এই কিরা শেখর, মেঝে তো রেডি, কিছু একটা পেতে নিলেই তো ঘুম একেবারে জমে ক্ষীর একদম। কিন্তু তোর জামা কাপড় পেতে শোয়া হবে নাকি? চাদর কই? আরে বাবু, ওই আলমারিগুলোতে দেখুন, কিছু পেলেও পেতে পারেন। হ্যাঁ, পেলেও পাওয়া যেতে পারে। ভাগ্যদেবী আমাদের সহায়। আলমারি খুলতেই কিছু জামা কাপড় সাথে চাদরও পাওয়া গেল। ঘরে দুটো ধূপ জ্বালিয়ে দেওয়া হলো যাতে কিছুটা সুগন্ধ হয়। হ্যাজাকের আলোয় রাতের খাবারটা খেলাম। সন্ধেতে ঝড় হওয়ার জন্য আবহাওয়া অনেকটা শান্ত স্নিগ্ধ, তাই গরম ভাবটা নেই বললেই চলে। এই বোতলে জলগুলো বার কর, হাতটা ধুতে হবে, খাবারগুলোও খেতে হবে। হ্যাঁ দাঁড়া দিচ্ছি, আমি হাঁপিয়ে গেছি। নাইলনের ব্যাগ থেকে টিফিন ক্যারিয়ারটা বের করা হলো। মাংসের গন্ধে পুরো ঘরটা ম করছে। রুটির নিচে কাটা পেঁয়াজ ছিল। রবিকে বলার পরেও আমাদের সাথে খাবার খেতে চাইল না। যাই হোক,
আমরা খেলাম খাবারটা। রবি, তুমি বাড়ি চলে যাও, আমাদের এখানে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমরা 4 জন রয়েছি। না বাবু, মালিক আমায় থাকতে বলেছেন। তাছাড়া আপনারা নতুন, আপনাদের কোনোভাবে আমি একা ছাড়বো না। বেশ, তুমিও শুয়ে পড়ো তাহলে। হ্যাঁ, আমরা এখন বেশ খানিকটা আড্ডা দেবো, তুমি চাইলে থাকতে পারো। না না, আপনারা গল্প করুন, আমায় অনেক সকালে উঠতে হয়, আমি ঘুমোবো। বেশ, তবে শেখর, সিগারেট দে। হ্যাঁ সালা, নিজে দুহাতে ইনকাম করছো আর সিগারেটটা চেয়ে খাচ্ছ। সালা কিপটেমিটা কবে যাবে? আরে দে, আমি তো কাল দিলাম। এই কিপটে বলছিস কাকে? তোদের আর দেখছি ঝামেলা থামবে না। আচ্ছা, শেখর 2টো বের কর আর সায়ন্তন 2টো বের কর। দেখ সায়ন্তন, দেখ, আমাদের ঝগড়া ক্রিয়েট করে নিজেরা লাভ নেবে। হ্যাঁ, সে তো দেখলাম, সব কটা ঝেপে খাওয়ার ধান্দা। আরে বক বক না করে দে না। একটা ঝামেলাতে পড়ে গেলাম বল। বাড়ি যেতেই পারছি না, যাওয়ার পথে হঠাৎ করে এমন কালবৈশাখী আসবে, সেটা কি করে বুঝবো বল? কি আর করা যাবে, আজকে রাতটা জেগেই কাটাতে হবে আর কি। আমার রাত কাটানোর সমস্যা নেই, চেম্বারই অর্ধেক রাত কেটে যায়, আর কিছুটা হসপিটালে। আমার তো আর সেসবের অভ্যেস নেই। 9টার মধ্যে টিউশনি ছুটি দিয়ে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি, সেখানে আজ দেখ কি অবস্থা। যদিও আমার সেই সব সমস্যা নেই, তবে এরকম একটা অন্ধকার রাত্রে জঙ্গলে একখানা বাড়ি হবে, কে জানতো বলতো? এই বাড়িতে ভূত থাকা কিন্তু অস্বাভাবিক নয়। কি ভূত? এই এই দেখ শেখর, তুই কিন্তু ভালো করে জানিস এগুলো আমার কিন্তু ঠিক পছন্দ নয়। এই অন্ধকার জঙ্গলের বাড়িতে বিরক্ত করবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বিরক্ত করবো না, প্রমিস। তারপর বল, তোর এই কাজকর্ম কেমন চলছে? রিসেন্টলি শুনলাম নাকি ওই কাজে কিছুটা বেড়েছে। তেমন কিছু বলতে একটা নতুন দায়িত্ব বেড়েছে। এই যা 8 ঘন্টাই দিতে হয় ওখানে। নতুনদের ঝামেলার জন্য দুপুরের ঘুমটা যা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। কতদিন যে গল্পের বই হাতে ধরিনি সেটা ওরাই জানে। কিছু অডিও শুনে নিতে পারিস তো, বই পড়ার থেকে তাড়াতাড়ি হবে। আমি তো গাড়িতে বসে তাই করি। যাই বলিস তাই বলিস, অডিও বুক, সিনেমা সব কিছু থেকে কিন্তু বইটা হাতে নিয়ে পড়ার মজাটাই আলাদা। এই চল, আমার ঘুম ঘুম পাচ্ছে, এবার একটু আমাকে ঘুমাতে হবে। কাল আবার অনেক সকালে ওঠা আছে, তারপর তাড়াতাড়ি হলে আবার হসপিটালে জয়েন করতে পারবো। আজকে ঘুম হবে তো রে? যা ভ্যাবসা গন্ধ আর মশা কামড়াচ্ছে। এর থেকে গাড়িতে থাকলে অন্তত মশার কামড় খেতে হতো না। আমার কাছে একটা ক্রিম আছে, গায়ে মেখে নে, মশামাছি পোকামাকড় কিছু কামড়াবে না। রিসেন্ট একটা মেডিকেল কোম্পানি দিয়ে গেছে, দেখা যাক কতটা ভালো। তোর এই ক্রিম কি নিয়ে তুই ঘুরছিস নাকি? তোর এই ব্যাগটায় আর কি কি আছে বলতো? হ্যাঁ, একদিন সময় করে দেখাস তো। সে নয় দেখবি, কিন্তু তার আগে নে এটা মেখে নে, ঘুমিয়ে পড়, কাল আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। বাইরে ঝিঝি পোকা এক নাগাড়ে ডেকে চলেছে। দেওয়ালের মাঝে টিকটিকি নিজের শিকার ধরে উল্লাসে টিকটিক করছে। সব কিছুর শব্দ ভেঙে খান খান করে দিচ্ছে দূর থেকে আসা শেয়ালের চিৎকার। রাতচড়া পাখি উড়ে যাচ্ছে বাড়ির ওপর দিয়ে। দূরে কোথাও প্যাঁচা ডেকে চলেছে, কোথাও সব মিলিয়ে একটা অদ্ভুত রকম পরিবেশ সৃষ্টি হয়েছে। জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর চাঁদের আংশিক আলো এসে পড়ছে ঘরের মেঝেতে। সারাদিনের ক্লান্তি, অবসন্নতা সব শেষে আমাদের ঘুম এসে গেল। এই কে রে, গান করছিস? আচমকা বলে উঠলাম আমি। দেখি সব কটা নাক ডেকে ঘুমোচ্ছে, কিন্তু গানটা তবে গাইল কে? গানটা কেমন একটা অদ্ভুত চেনা চেনা লাগলো। মনে হলো কবে শুনেছি গানটা, ঠিক মনে করতে পারছি না। এমার্জেন্সি চার্জারের লাইটটা আর লাইটের জোরটা আরও অনেক কমে এসেছে। অন্ধকার আলো আঁধারি মিশিয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চেনা পরিচিত মানুষকেও অপরিচিত বলে মনে হয়। হঠাৎ করে মনে পড়ল গানটা কালকে রাত্রে বাংলোয় শুনেছিলাম, কিন্তু গানটা গাইছিল কে? এরা 4 জন তো ঘুমোচ্ছে, সেই একই সুর, একই গলা, একই ভঙ্গিমায় গানটা গাইছে কে? ঘুম এলো না কোনোভাবেই। একটা অদ্ভুত অনুভূতি ঘিরে ধরল আমায়। ছাদের সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে রইলাম। তারপর কখন চোখের পাতা এক হয়ে গেছে বুঝতে পারিনি। নিচে হয়তো কেউ হেঁটে চলে বেড়াচ্ছে,
কারণ পায়ের চাপে শুকনো পাতাগুলো ভেঙে যাচ্ছে, আর তাতেই শব্দ হচ্ছে। আগন্তুকের হাতে ভারী ধাতব কিছু রয়েছে, সেটা ঘষ্টাতে ঘষ্টাতে আসছে সে। সুবীর ভয় উঠে পড়ল। পাশে তমাল, সায়ন্তন, শেখর সবাই ঘুমাচ্ছে। দূরে রবিও নাক ডাকছে। তাহলে কি মনের ভুল? কিন্তু পরপর দুদিন একই স্বপ্ন দেখলাম কেন? সেই শব্দটা ধীরে ধীরে বাড়ছে। ওপরের কাঠের দরজাটা খুলে গেল শব্দ করে। মেঝেতে এখনো সেই ধাতব দণ্ডের স্পর্শে শব্দ হচ্ছে। কেউ কি মারতে চায় আমায়? কিন্তু কেন? গতকাল এরা ছিল আমার সাথে, আজও আছে। তাহলে এদের কেউ কি ছোটবেলায় তো অনেক জ্বালিয়েছি, তার প্রতিশোধ নিতে চাইছে না তো? এসব যখন ভাবছে তখন হঠাৎ করেই শব্দটা উধাও হয়ে যায়। একবার কি বাইরে গিয়ে দেখে আসবো? না থাক, এমার্জেন্সি লাইটটা বন্ধ করে দিই, অন্ধকারে আমায় চিনতে পারবে না। এ কি পায়ে টান পড়ছে কেন? তমালের ঘুম ভেঙে যায়। ওই লম্বা চেহারার লোকটা তাকে কোথায় টেনে নিয়ে যেতে চাইছে। পাশে তিনজনেই অঘুরে ঘুমোচ্ছে, অদূরে রবিও তাই। তমাল চিৎকার করে বলছে ছেড়ে দিতে, কিন্তু তার কথাগুলো সে নিজেই শুনতে পাচ্ছে না। কোনো উপায় না পেয়ে শেখরের প্যান্টটা খামচে ধরল। অন্য হাতে খুঁজতে লাগলো এমন কিছু জিনিস যার মাধ্যমে এই আগন্তুককে আহত করা যায়। শেখরের প্যান্টে টান পড়তেই সে নড়ে চড়ে উঠল। পরে দেখল টানটা বাড়ছে। তখন তার ঘুম ভেঙে গেল। ততক্ষণে মাটির একটা ছোট্ট হাঁড়ি জাতীয় কিছু হাতে পেয়েছে সে। ছুঁড়ে দিল আগন্তুকের মাথা লক্ষ্য করে। সেই শব্দে সকলের ঘুম ভেঙে যায়। কিসের একটা আওয়াজ হলো না? কিরে তমাল, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, আগে একটু জল দে। ওই লোকটা কি ছিল রে? কিছু বুঝতে পারলি? না রে, তবে আজ তো তোদের কেউ করেনি। কালকে করেছিল। কেউ কি পিছু নিল আমাদের? হতে পারে, না তো পরপর দুদিন কিভাবে এক গান আমি শুনতে পাবো? ওটা হ্যালোসিনেশনও হতে পারে। মানছি হ্যালুসিনেশন, কিন্তু তা বলে পরপর দুদিন? মায়েরই বলছি অমন গান আমি অনেক দিন শুনিনি। তোর গানটা মানলাম, ওই বাংলোতে আর এই বাড়িতে দুটো জায়গাতেই কেউ একজন যেন আমাদের পিছু নিয়েছে। আমিও টের পেয়েছি, কেউ যেন একজন লাল লাল চোখে দাঁড়িয়ে আছে আমার সামনে। চোখ খুলে দেখলেই মনে হয় যেন সেই আগুন চোখের ঝাঁজে কেউ বাঁচবে না। এই জায়গায় থাকা আমাদের ঠিক হচ্ছে না, চ পালিয়ে যাই। রবির কাটারিটা দিয়ে চেষ্টা করলে কিছুটা রাস্তা বেরিয়ে যাবে, আর তারপর কিছু হবে বলে মনে হয় না। পরে যে একই সমস্যা হবে না সেটাকে বলতে পারে। আরে সমস্যা হলে না হয় আমার চেনা কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে নেব। তাহলে চ দেখি এখান থেকে বেরোনো যায় কিনা। রবিকে ডাকতে হবে তো। হ্যাঁ, আগে বরং কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একটু গুছিয়ে নে। এই এখানে তো রক্ত এলো কি করে? সামনে কিছু একটা দেখে শেখর চিৎকার করে ওঠে। ব্যাগগুলো লাল হয়ে গেছে রক্তে। এখানে থাকা আর সেফ হবে না। কি হলো? ব্যাগগুলো তোল। আর রবি উঠলো? হ্যাঁ, আরে ডেকে তো তোলাই যাচ্ছে না। ও এখানেই থাক, কোনো অসুবিধা নেই। কাল সকালে ঘুম থেকে উঠে পালিয়ে যাবে। আরে একবার ডাকার চেষ্টা তো কর। নিজে বাঁচলে তারপর ওকে দেখবি, আগে পালা এখান থেকে। আরে কাঠের দরজাটা তো বন্ধ হয়ে গেছে, খুলতে পারা যাচ্ছে না। শাবলটা দিয়ে এক ঘা মার, ভেঙে যাবে। আরে চেষ্টা করলাম তো, কিন্তু সেই লোহার দরজার মতন একদম ইঁটে রয়েছে, একটুও নড়ছে না। তাহলে যাবো কিভাবে? জানলা ভেঙে নিচে নামতে হবে বলে মনে হচ্ছে, বুঝলি? হ্যাঁ, তাছাড়া আর কোনো উপায় নেই। ঝনঝন শব্দে ভেঙে গেল কাঁচের জানলাটা। তারপর টর্চ জেলে একটু একটু করে নামতে লাগলাম আমরা। নিচে জঙ্গলের মধ্যে পড়লাম আমরা সকলে। ব্যাগগুলো আটকে পড়েছে জানলায়। বাইরে বেরিয়ে দেখলাম আমি আর সুবীর দাঁড়িয়ে আছি। শেখর আর তমালের কোনো দেখা নেই। ওরা কি আবার উপরে উঠলো ব্যাগগুলোর জন্য? বুঝতে পারলাম না। বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম, ওদের কোনো দেখা নেই। দু একবার চিৎকার করে ডাকার চেষ্টা করলাম, কেবল আমাদের গলাটাই ফিরে আসছে। শেখর, তমাল! টর্চ জ্বালিয়ে বিভিন্ন দিকে দেখতে লাগলাম। এমন অবস্থায় কোনোভাবেই ফিরে যাওয়া সম্ভব নয়। এই জায়গাটা চেনে এমন কেউ থাকলে খুব ভালো হতো। রবি থাকলেও খুব ভালো হতো, সে ঘুমোচ্ছে মরার মতো। এবার কি করবি রে সায়ন্তন? তমাল আর শেখরকে তো দেখতেই পাচ্ছি না, ওদের ছাড়াই কি বাড়ি ফিরবি? এইভাবে একটা অচেনা জায়গায় ওদেরকে ফেলে যাওয়া। আরে না, ঠান্ডা মাথায় ভাবতে দে। সামনে একটু এগিয়ে গিয়ে দেখতে পাই কিনা চকাওকে। ঘড়িতে দেখেছিস কটা বাজে?
রাত প্রায় 2:30। সবাই ঘরে খিল দিয়ে ঘুমোচ্ছে, ডাকতে গেলে পেটাবে। তারপর গ্রামের ঘর, যে শুনে আস্তে আস্তে যদি কিছু হয়ে যায়। তাহলে ভিতুর মতো পালিয়ে যাবো বলছিস? না, সেটা বলিনি, তবে ওই হাইওয়ের দিকে কাউকে তো পেতেই পারি, তাকে নিয়ে আসি যদি। দূরে একটা আলো জ্বলছে, চল চল তো সামনে গিয়ে কি ব্যাপার দেখি, কাউকে দেখা যায় কিনা। ওটা তো একটা মন্দির বলেই মনে হচ্ছে, আর সামনে আগুন জ্বলছে বলেই তো মনে হয়। তাহলে নিশ্চয়ই কোনো পুরোহিত বা সাধক গোছের কেউ থাকবে। তাহলে তাকেই ডাকবো, নিশ্চয়ই কিছু সুরাহা হবে। কেউ আছেন? শুনছেন ঠাকুর? কে, কি চাই? ভেতর থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাদের সাহায্য করুন। সেই সাধক চোখ মেলে তাকালেন। গেরুয়া বসন তার, মন্দিরের প্রতিমার দিকে তাকিয়ে ধ্যান করছিলেন হয়তো। আমাদের দিকে ঘুরে তাকাতে সাধক এবং দেবী প্রতিমা দুটোই নজরে এলো। ভেতরের মৃদু প্রদীপের আলোয় দেবী প্রতিমা রহস্যময় হয়ে উঠেছে। চলো। উনি চলে এলেন আমাদের সাথে। আসার সময় জিজ্ঞেস করলেন, তোমরা এই বাড়িতে কেন আশ্রয় নিয়েছিলে? খুবই সমস্যায় পড়ে গিয়েছিল। বুঝলাম, হাত বাড়াও, মায়ের এই পুষ্প নাও, মা সমস্ত বিপদ কাটিয়ে দেবে। এই মশালটায় আগুন জ্বালিয়ে নিয়ে এসো, আগুনের ধোঁয়ায় সব অশুভ শক্তি মিয়ে যাবে। আমাদের 2 বন্ধু ওখানে আটকে আছে, ওদের খুঁজে পেলে এই তল্লাট ছেড়ে চলে যাব। বাড়ির সামনে যেতেই দেখি বাড়ির পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। প্রদীপের আলোয় আলোকিত হয়ে রয়েছে সারা বাড়ি। বাড়ির মাঝে একটা উঁচু করা বেদি, সেখানে যজ্ঞের আগুন জ্বলছে। চারধারে সাজানো নরকরটি, তাতে সিঁদুর চন্দন মাখানো। বিভিন্ন তন্ত্রাচার সেখানে সাজানো রয়েছে। ভুল হয়ে গেছে, মহা ভুল হয়েছে। মা, মা তুই এদের রক্ষা কর। ঠাকুর, আমাদের বন্ধুরা, ওদের কি পাবো না? আমরা যখন ছিলাম তখন বাড়ি ফাঁকাই ছিল, আর মনে হয়েছিল দীর্ঘ বেশ কিছু বছর কেউ পা দেয়নি এই বাড়িতে। আবার জেগেছে সে। দাও আমায় মশালটা। কোথা দিয়ে উঠেছিলে তোমরা? ওই সামনের দরজাটা দিয়ে। চলো, ওটা দিয়েই উঠবো আমরাও। বাড়ির সম্পূর্ণ ভোল বদলে গেছে। মনে হয় না একটু আগে কেবল যাবার রাস্তাটুকু পরিষ্কার করে আমরা বাড়িতে ঢুকেছি। ঘরগুলো এখন আর তালাবন্ধ নেই, সেগুলো খোলা রয়েছে, তবে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকি আমরা। ভেতরে ঢুকে দেখি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে শেখর আর তমাল। ঘরের ভেতরে রবি কাঁদছে, কাউকে একটা ভয় পাচ্ছে সে। তমাল, এই তমাল, শেখর, ওঠ। সুবীর, ওদের মুখে জল ছেটা, জল ছেটা। মায়ের পুষ্পটা ওদের কপালে ছুঁয়ে দে। সত্যি কপালে ফুল ছুঁয়ে ওদের জ্ঞান ফিরে এলো। ভেতরে রবিকে গিয়ে ডেকে আনলাম, কিন্তু দোতলা থেকে নামার দরজা বন্ধ হয়ে গেছে, কোনোভাবেই খোলা যাচ্ছে না। আবার সেই জানলার দিকে এগিয়ে গেলাম আমরা। নিচে দেখলাম যা, সেটাই বলার চেষ্টা করছি কিছুটা। যজ্ঞকুণ্ডের পাশে বিছানায় শোয়ানো রয়েছে একটা মেয়েকে। বলির হাড়ি কাঠে পুজো চলছে। 2জন বলিষ্ঠ লোক মিলে একটা ছাগলকে ধরে নিয়ে এলো। তারপর তাকে বলি দেওয়া হলো। তার রক্তমাখা মাথাটা নিয়ে যাওয়া হলো মেয়েটার সামনে। তার মুখটা খুলে সেই রক্ত ভরে দেওয়া হতে থাকলো। মেয়েটার কোনো সার নেই, হয়তো মৃত। শুনেছিলাম বিভিন্ন তন্ত্রমন্ত্রের জোরে মৃত মানুষকে বাঁচানো যায়। হঠাৎ একটা শব্দে খুলে গেল দরজাটা। পালানোর পথ পেয়ে আমরা বেরিয়ে পড়লাম সকলে। সবার আগে সেই ঠাকুর মশাই, তারপর আমরা। নিচে নামার পর দেখি পরিবেশ আবার বদলে গেছে। কোথায় কি? এ কি রে? এই তো পাঠা বলি হচ্ছিল, এর মধ্যে সব ভ্যানিশ হলো কি করে? তোমরা আমার সাথে চলো, আমি বলছি, বুঝিয়ে বলছি। আর কোনো কথা না বাড়িয়ে সেই ঠাকুর মশাইয়ের সাথে চলতে শুরু করলাম। সময় তখন ভোর 4টে। মন্দিরের চাতালে বসে তিনি বলতে শুরু করলেন। দীর্ঘ 5-7 বছর আগে ওই বাড়িতে থাকতো এক বনেদি পরিবার। ওদের একজন তন্ত্রমতে পূজা পাঠ করত। সে বিবাহ করেনি, কিন্তু কোথা থেকে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসেছিল। তাকে নিজের মেয়ের মতো লালন পালন করত। হঠাৎ একদিন তার একটা কি অসুখ হয়। অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। মেয়ের অসুখ কিছুতেই সারে না। কোথাও থেকে সে একটা খবর পেয়েছিল, কোনো এক দেবীর পূজা ঠিক করে করতে পারলে দেবীর অদেও থাকে না। তারপর কি ওই সাধক পুজো শুরু করে? বলছি শোনো, এই পূজায় এক জীবিত প্রাণীর প্রাণ নিয়ে অসুস্থকে বাঁচানো হয়।
সে নিরীহ প্রাণী পাঁঠা বলি দেয়, কিন্তু কোনো লাভ হয় না। সে ক্ষিপ্ত হয়ে ওঠে। তার বাড়ির লোক অনেক বোঝানোর পরেও সে কারোর কোনো কথা শোনে না। তাদেরকে একটা ঘরে হাত মুখ বন্ধ করে বন্দি করে রাখে। একটা মহিষ বলি দেয় তারপর, তাতেও কোনো কাজ না হওয়াতে নিজের মাথা কেটে আহুতি দেয়। মনে হয় এতেও কোনো লাভ হয়নি। তোমরা যেটা দেখেছ সেটা ওই ঘটনার সামান্য। ওই সাধকের ও তার বাড়ির সকলের আত্মা এখনো ঘুরে বেড়ায় এই বাড়িতে। বাড়িটাতে কেউ ঢুকতে চায় না। মাঝে মাঝেই ওই বাড়ি থেকে গান, আর্তচিৎকার এসব ভেসে আসে। ওদের সৎকার হয়নি কেন? সৎকার করার জন্য মৃতদেহ লাগে। মৃতদেহ না থাকলে কিভাবে করবে বলো? আচ্ছা, আমরা আসি এবার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই বিপদের সময় সাহায্য করার জন্য। বুঝলে, ভালোবাসা হলো সব থেকে বড় শক্তি। সেই শক্তির জোরে তোমরা তোমাদের বন্ধুদের ফিরে পেয়েছো। এই জগতে কটা সম্পর্ক স্বার্থহীন আছে বলো? বন্ধুদের প্রতি ভালোবাসা কখনো স্বার্থে এসে পৌঁছয়, কিন্তু সন্তানের প্রতি ভালোবাসায় কোনো খাত থাকে না। খাঁটি ভালোবাসার সেই সম্পর্ক। কিন্তু দেখো, নিজের মেয়ের জন্য নিজের জীবন দিলেও তাকে ফেরত আনা গেল না। কেন? আপনি তো বলেছিলেন নাকি ভালোবাসা সব থেকে বড় শক্তি। সময় আর কালের নিয়মের বাইরে কেউ নয়। দেবদেবীরাও এর ব্যতিক্রম নয়। আমরা তো নরকের কীট মাত্র। পূবের আকাশ লাল হয়ে এসেছে। আমরা ঠাকুরমশাইকে প্রণাম করে বাড়ির পথে রওনা দিলাম। তবে আনন্দ ভয়ে সবকিছু শেষে বুঝলাম সব থেকে বড় সত্যি ভালোবাসা। আমরা যতই যাই বলি না কেন, একটা মৃদু ভালোবাসার ছোঁয়ায় বদলে যাই। তবে বদলটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন। এতক্ষণ আপনারা শুনলেন গোবিন্দপুরের জঙ্গলে, রচনা রূপম সাধুখা। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন, ও আংশিক গল্প পাঠে ছিল সৌরভ। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, ঋদ্ধি, নীল, তৃষা, সৌমদ্বীপ, সৌভিক এবং ইন্দ্রনীল। আজকের গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেশনা। প্রচ্ছদ নির্মাণে ছিল শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? এই গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।